কর্মচঞ্চল কলকাতা শহরে খবরের কাগজে প্রতিনিয়ত ছাপা হচ্ছে মৃত্যুর সংবাদ। প্রথম দেখায় মৃত্যুগুলোকে খুব স্বাভাবিক মনে হলেও সব মৃত্যুর পেছনে লুকিয়ে আছে অজানা এক রহস্য। এক চৌকস গোয়েন্দা রহস্যের সন্ধান করতে গেলে জানতে পারে খুনগুলো করেছে ২৫ বছর আগে মারা যাওয়া এক তান্ত্রিক। আর যাদেরকে হত্যা করছে তারাও তারই মতো মানুষের বিশ্বাসকে পুঁজি করে জীবিকা নির্বাহ করে। কিন্তু মৃত মানুষ কিভাবে ফিরে আসতে পারে, আর কেনই বা সে হত্যা করছে তারই মতো মানুষগুলোকে? বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিরিজ ডিটেকটিভ চারুলতার কথা। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নিই ডিটেকটিভ চারুলতা কিভাবে এই জটিল রহস্যের সমাধান করে। সঙ্গে রয়েছে আমি নুসরাত জাহান। শুরুতেই আমাদেরকে ১৯৯৫ সালের একটা ঘটনা দেখানো হয়। ভারতের কাটোয়াতে ভবানন্দ নামের এক ব্যক্তি নিজের কালো জাদুর ক্ষমতা প্রদর্শন করছিল। এসব করছিল সে একটা মেয়ের উপরে। মেয়েটা জটিল রোগে আক্রান্ত। তাকে সারিয়ে তোলার নাম করে ভবানন্দ রীতিমতো মেয়েটার উপর নির্যাতন করছিল। অসংখ্য মানুষ জড়ো হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব দেখছিল। হঠাৎ ভবানন্দ মেয়েটার গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয়। তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে মেয়েটার মৃত্যু হয়। উপস্থিত সবাই চুপচাপ দাঁড়িয়ে সে দৃশ্য দেখে। কেউ মেয়েটাকে বাঁচাতে এগিয়ে যায় না। সবার মাঝে দাঁড়িয়েছিল হেমাঙ্গ হাজরা নামের এক কিশোর। এসব দৃশ্য দেখে তার চোখ স্থির হয়ে যায়। রাগে কটমচ করতে থাকে সে, কারণ ওই মেয়েটা আসলে হেমাঙ্গ হাজরার বড় বোন। বোনের মৃত্যুর পর তার শেষকৃত্য সম্পন্ন করে পরের দিন হাজরা পুলিশ স্টেশনে চলে যায়। সে লিখিত আকারে পুলিশের কাছে একটা কমপ্লেইন দেয়, কিন্তু ডিউটিরত পুলিশ হাজরার লিখিত কমপ্লেইন দেখে ঠাট্টা করে হাসতে শুরু করে। এসব দেখে হাজরা অনেক রেগে যায়। পরের দিন সে আবারও লিখিত অভিযোগ নিয়ে পুলিশ স্টেশনে যায়। এবার সে অভিযোগ লিখেছে একটা সংস্থার অফিসিয়াল পেপারে, যেখানে লেখা ছিল ভবানন্দ নামের এক ভণ্ড সাধু আমার বোনকে পুড়িয়ে মেরেছে। রোগ সারানোর নাম করে ভবানন্দ নিয়মিত আমার বোনকে মলেস্ট করত। আমি অনেকবার প্রতিবাদ করার চেষ্টা করেছি, কেউ আমার কথা শোনেনি। আমার বোনের মৃত্যুর জন্য গ্রামের লোকেরাও দায়ী। গ্রামের সবাই সাহায্য করেছে ওই ভণ্ড সাধুকে। আমি পুলিশের কাছে বিচার চাই। আমি চাই সবার শাস্তি হোক। পুলিশ অফিসার এবারও ঠাট্টা করে এবং হাজরার অভিযোগপত্র ছিঁড়ে ফেলে। পুলিশের কাছে বিচার না পেয়ে হাজরা সিদ্ধান্ত নেয় সে নিজেই শাস্তি দেবে তার বোনের হত্যাকারীকে। বাড়ি ফিরে সে প্রস্তুতি নিতে শুরু করে। সে বিভিন্ন ক্রাইম রিলেটেড উপন্যাস পড়তে শুরু করে। ২ বছর ধরে সে নিজেকে প্রস্তুত করে তোলে। এরপর একদিন সে ভবানন্দের আস্তানায় চলে যায়। সে লুকিয়ে লুকিয়ে ভবানন্দর নেশার দ্রব্যে বিষাক্ত পদার্থ মিশিয়ে দেয়। ভবানন্দ এই নেশাদ্রব্য পান করলে সাথে সাথেই তার মৃত্যু হয়। এরপর হাজরা সমস্ত প্রমাণ মুছে ফেলার জন্য ওই নেশাদ্রব্যগুলো সেখান থেকে সরিয়ে ফেলে। এরপরে সিন চলে আসে প্রেজেন্ট টাইমে, অর্থাৎ ২০২৪ সালে। এখানে আমরা একজন মাফিয়াকে দেখতে পাই। গভীর রাতে মাফিয়া তার দলবল নিয়ে মর্গে এসেছে একটা ডেড বডি চুরি করতে। এরা মূলত অর্গান ট্রাফিকিংয়ের বিজনেস করে। এই কাজের জন্যই ডেড বডি চুরি করতে এসেছে তারা। মর্গে বেশ কয়েকটা ডেড বডি ছিল। মাফিয়া লিডার বুঝতে পারছিল না যে সে যে বডিটা নিতে এসেছে সেটা আসলে কোনটা। হঠাৎ একটা ডেড বডির পকেটে থাকা ফোনের রিংটোন বেজে ওঠে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ডেড বডি বেড থেকে উঠে দাঁড়ায়। এই মেয়েটা হচ্ছে ডিটেকটিভ চারুলতা। সে ইনফরমেশন পেয়েছিল মাফিয়ারা ডেড বডি নেওয়ার জন্য এখানে আসবে, তাই তাদেরকে হাতে নাতে ধরার জন্য চারুলতা নিজেই ডেড বডির জায়গায় শুয়ে পড়েছে। এখানে গুন্ডাদের সাথে চারুর বেশ মারামারি হয়। বলা বাহুল্য চারু ক্যারাটে এক্সপার্ট, কিন্তু গুন্ডারা ছিল সংখ্যায় অনেক বেশি। একা সবাইকে ঘায়েল করতে চারু একটু হিমশিম খাচ্ছিল। এর মাঝে গুন্ডাদের মধ্য থেকে একজন চারুর দিকে গান পয়েন্ট করে। সে চারুকে মারতে যাবে, ঠিক তখনই চলে আসে চারুর ছোট্ট ভাই তপু। তপু পেছন থেকে ওই গুন্ডার মাথায় আঘাত করে। এতে করে সে সেন্সলেস হয়ে যায়। প্রাণে বেঁচে যায় চারু। তপু সম্পর্কে চারুর ছোট্ট ভাই হলেও সে ডিটেকটিভ চারুলতার অ্যাসিস্ট্যান্ট। চারুর প্রতিটা কাজে সে চারুর সাথেই থাকে। চারু এখানে একটা মিশনে এসেছে, কিন্তু কথা ছিল এখানে আসার আগে সে লোকাল থানায় ইনফর্ম করে আসবে, কিন্তু সেটা করতে চারু ভুলে গেছে। মনে পড়ার সাথে সাথে চারু তার বড় বোনকে কল করে। চারুর বড় বোন সিধু পুলিশের ডেপুটি কমিশনার। চারু পুলিশকে ইনফর্ম না করে এমন একটা বিপজ্জনক কাজ করায় সিধু চারুকে অনেক বকাঝোকা করে। এরপর সে দ্রুত সেখানে পুলিশ ফোর্স পাঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর লস্কর তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়, কিন্তু গুন্ডারা ততক্ষণে পালিয়ে গেছে। অন্যদিকে এত রাতে বাড়ির বাইরে থাকায় চারুর কাকা সোমনাথ তার জন্য অনেক টেনশন করছিল। তবে চারুর কারি সাবিত্রীর মধ্যে কোনো টেনশনের ছাপ নেই, কারণ চারুর প্রতি তার যথেষ্ট আস্থা আছে। চারুর বাবা মা অনেক আগেই মারা গেছে। চারু তার কাকাকে সঙ্গেই থাকে। তারাই চারুকে বাবা মায়ের মতো আদর আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। তপু মূলত চারুর কাকার ছেলে।
যাই হোক, চারুর এমন রাত বিরাতে বাইরে থাকা নিয়ে সোমনাথ অনেক বিরক্ত। সে আক্ষেপ করে বলে, ক্রিমিনাল সাইকোলজিতে গোল্ড মেডেল পেয়ে কেউ গোয়েন্দাগিরি করে আগে জানা ছিল না। তার উপর তবু কলেজ বাদ দিয়ে সবসময় চারুর সাথে ঘুরে বেড়ায়। এটাও সে খুব একটা পছন্দ করে না। এই ব্যাপারে সাবিত্রীকে বললে সে বলে, কলেজে গিয়ে কী লাভ? সোমনাথ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি নিজে একজন কলেজ শিক্ষিকা হয়ে এ ধরনের কথা বলছো? সাবিত্রী বলে, চারুর মতো টিচার কলেজে পাওয়া যায় না। তপু ওর সাথে থেকে যা শিখেছে সেটাতে তপুরই ভালো হবে। সোমনাথ আর কথা বাড়ায় না সেখানে। পরদিন সকালে সোমনাথ বাজার থেকে ফিরে দেখে চারু হলরুমে বসে পেপার পড়ছে। সে চারুকে কিছু একটা বলতে যাবে, তার আগেই চারু সাবিত্রীকে বলে, তোমার ডায়াবেটিস পেশেন্ট বর 2 কাপ চা আর মিষ্টি খেয়ে এসেছে। সোমনাথ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে আমি চা খেয়েছি? চারু বলে, চায়ের দোকানে নতুন রং করা হয়েছে, সে রং তোমার পাঞ্জাবির হাতায় লেগেছে, আর মিষ্টির রস তোমার বুকের কাছে লেগে আছে। ডায়াবেটিস পেশেন্ট হয়ে এমন লুকিয়ে লুকিয়ে চা মিষ্টি খাওয়ায় চারু সোমনাথকে একটু বকাঝোকা করে। তখন সোমনাথ বলে, আমার অসুখ হয়েছে তোদেরকে নিয়ে টেনশন করতে করতে। আমার কলিগের মেয়ে মাত্র 50% মার্ক পেয়ে কত ভালো চাকরি করছে, আর তুই গোল্ড মেডেল পেয়ে গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছিস। এসব আর চলবে না, আমি তোকে বিয়ে দেব। তোর বাবা মা বেঁচে থাকলে এখন এই কাজটাই করত। চারু এবং তার কাকি কেউই বিয়ের কথায় একদম পাত্তা দেয় না। চারুর এখনই বিয়ে করার কোনো প্ল্যান নেই, আর সাবিত্রী এসব নিয়ে চারুকে কোনো প্রেশার দিতে চায় না। কিছুক্ষণ পর তপু কলেজে যাওয়ার জন্য বের হয়। চারুর সাথে দেখা করতে একজনের আসার কথা, তাই চারু তপুকে বলে একটু পরে যেতে। তপু জানতে চায় কে আসবে। চারু জানায় সে একজন ম্যানেজার হায়ার করেছে, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ফিনান্সিয়াল ব্যাপারগুলো হ্যান্ডেল করবে। তপু বলে, এসব তো আমি হ্যান্ডেল করি। চারু বলে, পড়াশোনা অনেক ফাঁকিবাজি করে ফেলেছিস, এখন থেকে পড়াশোনা একটু টাইম দিতে হবে, তাই ম্যানেজার রাখবো। এই কথা শুনে তপু অভিমান করে বলে, তোর ম্যানেজারের সাথে দেখা করার সময় নেই আমার। তপু চলে যাবে, ঠিক তখনই আসে চারুর নতুন ম্যানেজার ম্যাডি। তপু দরজা খুলে ম্যাডিকে দেখে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলে। বোনের সুন্দরী ম্যানেজারের সাথে গল্প করার সুযোগ হাতছাড়া করতে চায় না সে, তাই কলেজে যাওয়া বাদ দিলে ওদের কথা শুনতে সে বসে পড়ে। কাজের ব্যাপারে ডিসকাস করতে করতে একটা সময়ে ম্যাডি চারুকে বলে, তোমার জন্য আমার কাছে একটা কেস আছে। মিসেস সেন নামের আমার একজন ফ্যামিলি ফ্রেন্ড আছে, তার কিছু পার্সোনাল কাজের জন্য একজন ডিটেকটিভ প্রয়োজন। চারুর হাতে অলরেডি অনেক কেস আছে, তাই চারু এই কেসটা নিয়ে ইন্টারেস্ট দেখায় না। চারু তার পেইন্টিং কেসগুলো নিয়ে আবারও বিজি হয়ে পড়ে। সম্প্রতি সে একটা ভয়ানক অর্গান ট্রাফিকিং গ্যাংয়ের পর্দাফাশ করে ফেলেছে। চারু এই কাজটা করেছে পুলিশের জন্য। যদিও কাজটা করেছে চারু, কিন্তু চারুর বোন অর্থাৎ ডিসিপি সিধু প্রাইভেসি রক্ষার জন্য চারুর নামটা হাইড রেখে পুরো ক্রেডিট দেয় পুলিশ ডিপার্টমেন্টকে। এটা নিয়ে সিধু একটা প্রেস কনফারেন্সও করে, সেখানে সাংবাদিকরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে। এদের মধ্য থেকে পক্ষকাল ম্যাগাজিনের সাংবাদিক দাঁড়িয়ে জিজ্ঞেস করে, এই ইনভেস্টিগেশনের টিম লিডার কে ছিল? সিধু একটু ইতস্তত বোধ করে। এরপর সে তার পাশে বসে থাকা ইন্সপেক্টর লস্করকে দেখিয়ে বলে, লস্করই টিম লিডার ছিল। এতে চারুর একটু অভিমান হয়। প্রতিটা কাজে লিড করে চারু, কিন্তু ক্রেডিট পায় এই লস্কর। চারু রাগ করে কনফারেন্স রুম থেকে বের হয়ে যায়। ব্যাপারটা ওই সাংবাদিকও খেয়াল করে। প্রেস কনফারেন্স শেষে সিধুর চারুর সাথে দেখা করে। সিধু এবার চারুকে ওই অর্গান ট্রাফিকিংয়ের কেসটা থেকে সরে যেতে বলে, যাতে পুলিশ এই কেসটা ক্লোজ করতে পারে। কিন্তু চারু রাজি হয় না। চারুর ধারণা পুলিশ যাকে মাস্টার মাইন্ড ভাবছে সে আসলে মাস্টার মাইন্ড নয়। চারু আসল মাস্টার মাইন্ডকে খুঁজে বের করার জন্য ইনভেস্টিগেশন চালিয়ে যেতে চায়। এর মাঝে লস্কর চলে আসে। লস্কর জানায় সঞ্জয় শাস্ত্রী নামের এক জ্যোতিষীর মার্ডার কেসের ব্যাপারে উপর থেকে চাপ আসছে। সিনিয়র অফিসার কেসের ডিটেলস জানতে চাচ্ছে, শুধু ডিটেলস দিয়ে দিতে বলবে। তখন লস্কর বলে, এখন ইনভেস্টিগেশন শেষ হয়নি। এ কথা শুনে সিধু বিরক্ত হয়ে বলে, যত দ্রুত পসিবল ইনভেস্টিগেশন শেষ করো, নয়তো এই কেসের দায়িত্ব চারুকে দিয়ে দেব। লস্কর সিধুর কাছে 1 সপ্তাহ সময় চেয়ে নেয়। এখানে ফ্ল্যাশব্যাকে সঞ্জয় শাস্ত্রীর মৃত্যুর ঘটনা আমাদের দেখানো হয়। ওই দিন সঞ্জয় শাস্ত্রী নিজের বাড়িতে বিশ্রাম নিচ্ছিল। তার একটা ইঞ্জেকশন নেওয়ার কথা ছিল, তাই সঞ্জয় শাস্ত্রী তার পার্সোনাল ডক্টরকে বলেছিল হসপিটাল থেকে কাউকে পাঠাতে, যেন তাকে ইঞ্জেকশনটা বাড়িতেই দিয়ে যায়। সে কথা অনুযায়ী হসপিটাল থেকে একটা লোক আসে সঞ্জয় শাস্ত্রীকে ইঞ্জেকশন দেওয়ার জন্য, কিন্তু লোকটা ইঞ্জেকশন দিয়ে চলে যাওয়ার সাথে সাথে সঞ্জয় শাস্ত্রীর মৃত্যু হয়। অর্থাৎ সঞ্জয় শাস্ত্রীকে হত্যা করা হয়েছে। কিন্তু কী উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে, আর কেই বা লোক? লস্কর কি রহস্যে কোনো সমাধান করতে পারবে, নাকি এই কেসটাও চারুকেই সলভ করতে হবে? দেখতে থাকুন তাহলে। এদিকে চারু সিদ্ধান্ত নেয় মিসেস সেনের কেসটা নিয়ে কাজ করবে সে, তাই সে তপুকে নিয়ে মিসেস সেনের সাথে দেখা করতে চলে যায়। মিসেস সেন একজন জ্যোতির্বিদ, তন্ত্রবিদ্যাতেও তার পারদর্শিতা আছে। জ্যোতির্বিদ্যার মাধ্যমে সে আগে থেকে অনেক কিছু জানতে পারে।
এক কথায় ভবিষ্যৎ দেখতে পায়। যাই হোক, মিসেস সেনের চারুর সাথে পরিচয় হওয়ার সময় তপুর পরিচয় জানতে চায়। চারু তপুকে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচয় করিয়ে দেয়। মিসেস সেন তখন ঠাট্টা করে জিজ্ঞেস করে, এই প্রফেশনে অ্যাসিস্ট্যান্ট রাখার মতো আর্নিং হয়? চারু বলে, আমরা তো তন্ত্রবিদ্যার খেলা দেখিয়ে মানুষকে বোকা বানিয়ে টাকা উপার্জন করতে পারি না, তাই আমাদের বেশি ইনকাম হয় না। মিসেস সেন চারুর কথার কোনো জবাব না দিয়ে তার কাজের মেয়েকে কিছু অ্যালবাম নিয়ে আসতে বলে। মিসেস সেন চারুকে নিজের ছেলের ছবি দেখিয়ে বলে, আমার ছেলে আদিত্য একজন ক্রিমিনাল। দিনের পর দিন জঘন্য অপরাধ করে যাচ্ছে সে। তার কোনো ক্ষমা নেই, কিন্তু আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি চাই আপনি আমার ছেলের উপর ইনভেস্টিগেশন করে দুনিয়ার সামনে তার মুখোশ উন্মোচন করুন। চারু জিজ্ঞেস করে, আদিত্যের অপরাধটা কী? আর আপনি যেহেতু সব কিছু জানেন, তাহলে পুলিশকে জানাচ্ছেন না কেন? মিসেস সেন বলে, আমার হাতে খুব বেশি সময় নেই। আগামী শুক্রবার রাত 3টার দিকে আমার মৃত্যু হবে। মৃত্যুটা একদম স্বাভাবিকভাবে ঘুমের মধ্যে হবে। চারু জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন? মিসেস সেন বলে, আদার ওয়ার্ডের সাথে আমার যোগাযোগ আছে। কালো জাদু মানে শুধু লোক ঠকে টাকা ইনকাম করা নয়, এটা শেখার জন্য অনেক তপস্যা করতে হয়, পড়াশোনা করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। চারুর কাছে মিসেস সেনের কথাগুলো একদমই বিশ্বাসযোগ্য মনে হয় না। চারু ইনডিরেক্টলি মিসেস সেনের কেসটা রিজেক্ট করে চলে যেতে শুরু করে। ঠিক তখনই মিসেস সেন চারুর হাতে একটা ব্ল্যাঙ্ক চেক ধরিয়ে দিয়ে বলে, শুক্রবার যদি আমার কথা সত্যি প্রমাণিত না হয়, তাহলে চেকটা আমাকে ফিরিয়ে দিয়ে যাবেন। এক কথায় মিসেস সেন চারুকে চ্যালেঞ্জ করে তার ভবিষ্যৎবাণী অবশ্যই সত্য হবে। মিসেস সেন এবং চারুর আলোচনার ব্যাপারটা কেউ একজন আদিত্যকে কল করে জানিয়ে দেয়। আদিত্য সব শুনে একটু ডিস্টার্বড হয়ে বলে, মিসেস সেন তাহলে নিজের ছেলের পেছনে গোয়েন্দা লাগানোর মতো নিচে নেমে গেছে। মিসেস সেনের বাড়ি থেকে বের হয়ে চারু এবং তপু তাদের বড় বোন ডিসিপি সিধুর বাড়িতে যায়। চারু সিধুকে মিসেস সেনের ব্যাপারটা জানায়। সেই সাথে এটাও জানায় সে মিসেস সেনকে একরকম না করে চলে এসেছে। সিধু বলে, কেন মিসেস সেনের কেসটা রিজেক্ট করেছিস? মিসেস সেনের কেসটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে তোর জন্য। মিসেস সেন একজন সিজোফ্রেনিক পেশেন্ট, সেই সাথে কালো জাদুর প্র্যাকটিস করে। মিসেস সেনের ছেলের সাথে তার সম্পর্ক ভালো নয়, তাই মা ছেলে আলাদা থাকে। তাছাড়া মিসেস সেনের ছেলে ডিভোর্সি। একসাথে অনেকগুলো ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কাজ করতে পারবি। চারু সিধুর কথায় কোনো পাত্তা দেয় না। পরের দিন নিউজ পেপারে লাখোটিয়া নামের একজন নিউমেরোলজিস্টের মৃত্যুর খবর ছাপা হয়। সিধু লস্করকে ডেকে এই কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে বলে। লস্কর ক্রাইম স্পট থেকে ঘুরে এসে সিধুকে বলে, লাখোটিয়ার একদম স্বাভাবিক মৃত্যু হয়েছে। হার্টের পেশেন্ট ছিল, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হার্ট অ্যাটাক করেছে। ব্যাপারটা সিধুর কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। সিধুর সন্দেহ, লোকটা তো আগে থেকেই জানতো তার হার্টের প্রবলেম আছে, তাহলে জেনে বুঝেই কেন সিঁড়ি দিয়ে উঠতে গেল সে? হতে পারে কেউ তাকে সিঁড়ি দিয়ে উঠতে বাধ্য করেছে। এই কেসে সিধু লস্করের উপর ভরসা করতে পারে না। এখানে ফ্ল্যাশব্যাকে লাখোটিয়ার মৃত্যুর ঘটনা দেখানো হয়। লাখোটিয়া মর্নিং ওয়াক শেষ করে ঘরে ফিরতে গেলে দেখতে পায় বিল্ডিংয়ের লিফট বন্ধ, তাই বাধ্য হয়ে সে সিঁড়ি বেয়ে উপর উঠতে শুরু করে। দীর্ঘ সময় মর্নিং ওয়াক করার পর আবারও সিঁড়িতে উপর উঠতে গিয়ে হার্ট অ্যাটাক হয় তার। এখানে আমরা দেখতে পাই যে ব্যক্তি সঞ্জয় শাস্ত্রীকে ইঞ্জেকশন দিয়ে হত্যা করেছে, সে একই ব্যক্তি লিফটের সামনে লিফটের বন্ধের নোটিশ লাগিয়ে দিয়েছিল, যাতে লাখোটিয়া বাধ্য হয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে এবং তার মৃত্যু হয়। অর্থাৎ লাখোটিয়াকেও প্ল্যান করেই হত্যা করা হয়েছে। এদিকে মিসেস সেনের ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যায়। শুক্রবার ঠিক রাত 3টায় মিসেস সেনের মৃত্যু হয়। এবার মিসেস সেনের ব্যাপারটা নিয়ে চারু বেশ সিরিয়াস হয়ে যায়। সে তপুকে নিয়ে মিসেস সেনের বাড়িতে চলে যায়। ম্যাডিও ওদের সাথেই যায়। লস্কর তার টিম নিয়ে আগেই সেখানে চলে যায়। চারু লস্করকে জিজ্ঞেস করে, মিসেস সেনের ডেড বডি পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হবে কিনা। লস্কর বলে, এটা একটা স্বাভাবিক মৃত্যু, পোস্টমর্টেমের কোনো প্রয়োজন নেই। তখন চারু তার বোন ডিসিপি সিধুকে একটা মেসেজ দেয়। সাথে সাথেই সিধু লস্করকে কল করে বডি পোস্টমর্টেমে নিয়ে যাওয়ার অর্ডার করে। এরপর চারু লস্করের পারমিশনের তোয়াক্কা না করে মিসেস সেনের বেডরুমে চলে যায়, যেখানে তার মৃত্যু হয়েছে। চারু মিসেস সেনের পুরো রুম ভালোভাবে সার্চ করে, কোথাও সন্দেহজনক কিছুই খুঁজে পায় না। লস্কর ডেড বডি পোস্টমর্টেমের জন্য নিয়ে যেতে চাইলে মিসেস সেনের ছেলে আদিত্য লস্করকে বাধা দেয়। আদিত্য বলে, তার মায়ের ডক্টর ডেড বডি চেক করে দেখেছে তার মৃত্যুটা ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে হওয়ার কারণে হয়েছে। এটা স্বাভাবিক মৃত্যু, তাই পোস্টমর্টেমের কোনো প্রয়োজন নেই। লস্কর তাকে জানায় চারুর কথাতেই মিসেস সেনের ডেড বডি পোস্টমর্টেম করার অর্ডার দিয়েছে ডিসিপি। আদিত্য চারুকে জিজ্ঞেস করে, আমার মায়ের ব্যাপারে ডিসিশন নেওয়ার পারমিশন আপনাকে কে দিয়েছে? তখন চারু বলে, আপনার মা মিসেস সেন নিজেই দিয়েছে। আপনার মা আমাকে অ্যাপয়েন্ট করেছিল আপনার ক্রিমিনাল অ্যাক্টিভিটি এক্সপোজ করার জন্য। এরপর চারু মিসেস সেনের ডক্টরকে জিজ্ঞেস করে মিসেস সেনের কোনো হার্টের প্রবলেম ছিল কিনা। ডক্টর জানায় তার হার্টের কোনো প্রবলেম ছিল না।
বরং তার বয়সে অন্যান্য মহিলাদের তুলনায় মিসেস সেন যথেষ্ট ফিট ছিল। তবে মিসেস সেন অনেক কড়া ডোজের ঘুমের ওষুধ খেত। তার সিজোফ্রেনিয়ার সমস্যার কারণে তাকে ঘুমের ওষুধ খেতে হতো। চারু আদিত্যকে বুঝিয়ে দেয় মিসেস সেনের মৃত্যুটা সন্দেহজনক, তাই তার পোস্টমর্টেম হওয়াটা জরুরি। তাই সে আদিত্যকে বলে ঝামেলা না করে পোস্টমর্টেমের জন্য লিখিত পারমিশন দিতে। এরপর চারু লস্করের কাছে জানতে চায় বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে কিনা। লস্কর জানায় বাড়ির সমস্ত সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে পড়ে আছে। চারু আদিত্যর কাছে জানতে চায় ক্যামেরা ঠিক করানো হয়নি কেন। আদিত্য বলে, আমি গত 1 মাস ধরে এই বাড়িতে থাকছি না, তাই আমি বলতে পারবো না কেন ঠিক করা হয়নি। চারু আর কথা না বাড়িয়ে চুপচাপ পুরো বাড়িটা ঘুরে দেখতে শুরু করে। এরপর সে মিসেস সেনের কাজের মেয়ে রাধার সাথে কথা বলে। চারু রাধাকে বলে, তোমার ম্যাডামকে খুন করা হয়েছে, তোমার কি কাউকে ডাউট হয় কিনা। মিসেস সেনের মার্ডার হয়েছে কথাটা শুনে রাধা অনেক অবাক হয়ে যায়। চারু রাধাকে জিজ্ঞেস করে রাতের বেলা মিসেস সেনের ঘরে কেউ ঢুকেছিল কিনা। রাধা বলে, মিসেস সেনের ঘরে ঢুকতে হলে আমার ঘরের সামনে দিয়ে যেতে হবে। কেউ যদি মিসেস সেনের ঘরে যেত তাহলে অবশ্যই আমি বুঝতে পারতাম। এরপর চারু রাধাকে জিজ্ঞেস করে সিসিটিভি ক্যামেরাগুলো 1 মাস ধরে নষ্ট হয়ে পড়ে আছে, সেগুলো ঠিক করা হয়নি কেন। রাধা বলে, সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল করতো আদিত্য, সে বাড়ি থেকে চলে যাওয়ার আগেই ক্যামেরাগুলো নষ্ট হয়েছিল, এরপর আর ঠিক করায়নি কেউ। চারু রাধার কাছে জানতে চায় এই বাড়িতে ঢোকার মেইন দরজা ছাড়া আর কোনো রাস্তা আছে কিনা। রাধা জানায় ছাদের পেছন দিকে একটা পুরনো সিঁড়ি আছে, কিন্তু সেটা আর এখন ব্যবহার করা হয় না। রাধার কথা শেষ হওয়ার আগে চারু সেই সিঁড়িটা দেখতে চলে যায়। তপু এবং ম্যাডি চারুর সাথে যায়। তপু জিজ্ঞেস করে, তুমি কিভাবে শিওর হলে এটা মার্ডার? সবাই যা ভাবছে সেটাও তো সত্যি হতে পারে। চারু বলে, মিসেস সেনের মৃত্যুটা যদি স্বাভাবিক মৃত্যু হয় এর মানে এই দাঁড়ায় যে মিসেস সেন কালো জাদুর মাধ্যমে তার মৃত্যুর এক্সাক্ট টাইমটা জানতে পেরেছে। এটা যদি সত্যি হয় তাহলে আমি গোয়েন্দা গিয়ে ছেড়ে দেব। তপু জিজ্ঞেস করে, রাধার সাথে কথা বলে কি বুঝতে পারলে? চারু বলে, রাধা কিছু একটা গোপন করছে। হয়তো মিসেস সেনের মৃত্যুতে সে অনেক বেশি কষ্ট পেয়েছে, আর না হলে সে অনেক ভালো অভিনেত্রী। এদিকে মিসেস সেনের বাড়ির বাইরে সাংবাদিকরা ভিড় জমিয়েছে। এই সাংবাদিকদের মাঝে পক্ষকাল ম্যাগাজিনের সেই সাংবাদিকও রয়েছে। সে একটু অদ্ভুত দৃষ্টিতে চারুর দিকে তাকায়। চারু ব্যাপারটা খেয়াল করে না। পরের দিন চারু তপু এবং ম্যাডিকে সাথে নিয়ে আদিত্যকে ফলো করতে শুরু করে। সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিন ওরা আদিত্যকে ফলো করে। এসবের মাঝে ওরা আদিত্যের আঁকা কিছু স্কেচ পেইন্টিং কালেক্ট করে ফেলে। আদিত্য একজন প্রফেশনাল স্কেচ আর্টিস্ট। এগুলো আদিত্যের লেটেস্ট সিরিজের পেইন্টিং, সবগুলোই ফিমেল বডি স্ট্রাকচারের উপর। চারু পেইন্টিংগুলো ভালোভাবে খেয়াল করলে দেখতে পায় সবগুলো পেইন্টিং এর বডিতে ক্ষতচিহ্ন রয়েছে, আর পেইন্টিংগুলোতে যে নারীর স্ট্রাকচার তুলে ধরা হয়েছে সেটা মূলত রাধা। চারু বুঝতে পারে আদিত্য এবং রাধার মধ্যে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। হয়তো মিসেস সেন এই রহস্যটার ব্যাপারে জানতে পেরেছে, যার কারণে কেউ একজন তাকে পৃথিবী থেকেই সরিয়ে দিয়েছে। এরপর ফ্ল্যাশব্যাকে মিসেস সেনের মৃত্যুর ঘটনা দেখানো হয়। প্রতিদিনকার মতো ওই রাতেও মিসেস সেন ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ে। সিজোফ্রেনিয়া রোগের কারণে তাকে কড়া ডোজের ঘুমের ওষুধ খেতে হয়। মিসেস সেন ঘুমিয়ে পড়লে ঠিক রাত 3টার দিকে ওই ব্যক্তি মিসেস সেনের বাড়িতে চলে আসে, যে সঞ্জয় শাস্ত্রী এবং লাখুটিয়াকে হত্যা করেছে। ওই কিলার মিসেস সেনের বাড়ির ছাদের সিঁড়ি ব্যবহার করে মিসেস সেনের রুমে চলে যায়। এরপর খুব সহজেই ঘুমন্ত অবস্থায় থাকা মিসেস সেনকে হত্যা করে সে পালিয়ে যায়। কে এই সিরিয়াল কিলার? কেন সে একের পর এক মানুষকে খুন করছে? মিসেস সেনকে মারার জন্য আদিত্য তাকে হায়ার করেছে, নাকি কিলার অন্য কোনো কারণে হত্যা করেছে মিসেস সেনকে? রহস্য যেন আরও জটিল থেকে জটিলতর হতে থাকে। এদিকে প্রেজেন্ট টাইমে মিসেস সেনের পোস্টমর্টেম রিপোর্ট চলে এসেছে। ডিসিপি সিধু চারুকে বলে, তোমার সন্দেহই ঠিক, মিসেস সেনকে ঘুমের মধ্যেই হত্যা করা হয়েছে। তাকে এমনভাবে ইঞ্জেকশন দেওয়া হয়েছে যেন ঘুমের মধ্যেই তার হার্ট অ্যাটাক হয়। পোস্টমর্টেম ছাড়া ব্যাপারটা কোনোভাবেই ধরা সম্ভব ছিল না। এরপর সিধু লস্করকে সাবধান করে দেয় যেন মিসেস সেনের পোস্টমর্টেম রিপোর্ট কোনোভাবেই মিডিয়ার কাছে না পৌঁছায়। এরপর চারু এবং লস্কর মিসেস সেনের কেসটা নিয়ে ডিসকাস করতে শুরু করে। চারু লস্করকে বলে, মিসেস সেনের মৃত্যুর আগের 14 দিনের একটা অ্যাক্টিভিটি ডিটেলস ইনফরমেশন কালেক্ট করতে হবে। মিসেস সেন যেন ওই 14 দিন কোথায় গিয়েছে, কী করেছে সব কিছু এই ফাইলটাতে থাকে। চারুর মনে পড়ে এরকম প্যাটার্নের খুনের ঘটনার কথা সে কোনো একটা গোয়েন্দা উপন্যাসে পড়েছে। তাই সে তার কালেকশনে থাকা সমস্ত বই বের করে খুঁজতে শুরু করে। এরপর চারু লস্করকে কল করে সঞ্জয় শাস্ত্রী এবং লাখুটিয়ার কেসের ফাইলগুলো চায়। লস্কর অফিসিয়াল প্রাইভেসির দোহাই দিয়ে প্রথমে ফাইলগুলো দিতে রাজি হয় না, কিন্তু চারু সিধুর কথা বলায় পরবর্তীতে সে রাজি হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা আদিত্য এবং রাধাকে দেখতে পাই। এখানে আদিত্য এবং রাধা একসাথে অন্তরঙ্গ সময় কাটাচ্ছে, আর এটা দুজনের সম্মতিতেই হচ্ছিল।
অর্থাৎ আদিত্য এবং রাধার মধ্যে একটা মিউচুয়াল সম্পর্ক রয়েছে। এদিকে চারু গোয়েন্দা গল্পগুলো পড়ে জানতে পেরেছে কিলার ভিন্ন ভিন্ন গল্প ফলো করে সঞ্জয় শাস্ত্রী, লাখুটিয়া এবং মিসেস সেনকে হত্যা করেছে। এই ব্যাপারটা নিয়ে সে সিধুর সাথে ডিসকাস করতে শুরু করে। অন্যদিকে মিডিয়ার লোকজন কোনোভাবে জেনে গেছে মিসেস সেনের মৃত্যুটা স্বাভাবিক নয়, তাকে মার্ডার করা হয়েছে। এই ব্যাপারটা নিয়ে মিডিয়ায় তোলপাড় শুরু হয়। এতে আদিত্য বেশ বিরক্ত হয়। আদিত্য লস্কর এবং চারুর সাথে দেখা করে তাদেরকে হুমকি দিয়ে এসব ইনভেস্টিগেশন বন্ধ করতে বলে। আদিত্যের মতে এসব করে তাকে হ্যারেস করা হচ্ছে। তখন চারু আদিত্যের দিকেই সন্দেহের তীর ছুড়ে দিয়ে বলে, আপনার মা আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর উকিলের সঙ্গে যোগাযোগ করেছিল তার সমস্ত সম্পত্তির উইল চেঞ্জ করার জন্য, কিন্তু কাজটা কমপ্লিট হওয়ার আগেই তার মৃত্যু হলো। এছাড়া ফরেন্সিক টিম বাড়ির ছাদের সিঁড়িতে জুতার ছাপ খুঁজে পেয়েছে, যেটা নম্বর 10, আর আপনি যেটা ব্যবহার করেন সেটা নম্বরও 10। আর তাছাড়া যেদিন মিসেস সেনের মৃত্যু হয়েছে আপনি বলেছিলেন আপনি বাড়িতেই ছিলেন, কিন্তু আপনার বাড়ির দারোয়ান বলছে আপনি বাইরে ছিলেন। আপনার মায়ের মৃত্যুর পর আপনি তার ডক্টরের সাথে দেখা করেছিলেন যাতে আপনার মায়ের মৃত্যুটাকে স্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হয়। আদিত্য বলে, আমার উপর আপনার সন্দেহ ভিত্তিহীন। আপনার কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আগে প্রমাণ জোগাড় করুন, তারপর আমার সঙ্গে কথা বলতে আসবেন। চারু আদিত্যের কাছে একজোড়া জুতা চায় যাতে ছাদের সিঁড়িতে পাওয়া জুতোর ছাপের সাথে ম্যাচ করে দেখতে পারে। আদিত্য জুতা দিয়ে দেয়। এরপর চারু লস্করের টিমকে সাথে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। সাথে আসছে তোপো এবং ম্যাডি। সঞ্জয় শাস্ত্রীর বাড়ির কাজের লোকের বর্ণনা অনুযায়ী চারু একজন স্কেচ আর্টিস্টের মাধ্যমে কিলারের একটা স্কেচ তৈরি করে ফেলে। এরপর সেই স্কেচ দেখে বিভিন্ন জায়গায় কিলারের খোঁজ করতে থাকে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কিলারের কোনো সন্ধান পাওয়া যায় না। চারু লস্করকে বলে সমস্ত পুলিশ স্টেশনে ওই স্কেচটা পাঠিয়ে দিতে। কিলারকে খুঁজে না পেলেও চারু ইনভেস্টিগেশন করে জানতে পারে গত 17 মাসে এই কিলার মোট 17টা মার্ডার করেছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে ভিকটিমরা সবাই বিশ্বাস ব্যবসার সাথে জড়িত, অর্থাৎ মানুষের বিশ্বাস অর্জন করে বিজনেস করা যাদের কাজ, যেমন জ্যোতির্বিদ্যা, কালো জাদুবিদ্যা, বাস্তুবিদ্যা, নিউমারোলজি ইত্যাদি। কিলার যে 17 জনকে হত্যা করেছে তারা সবাই যার যার পেশায় অনেক ফেমাস ছিল, অর্থাৎ কিলার বেছে বেছে সেম প্যাটার্নের প্রফেশনের সাথে জড়িত মানুষদেরকেই হত্যা করছে। চারু ধারণা করে সমস্ত মার্ডারের সাথে কিলারের কোনো পার্সোনাল এজেন্ট আছে। চারু, লস্কর, টুপু এবং ম্যাডি চারুর বাড়িতে বসে এসব নিয়ে ডিসকাস করছিল। ডিসকাশন শেষে ম্যাডি এবং লস্কর চলে যাওয়ার সময় তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য চারু বাড়ি থেকে বের হয়ে যায়। চারুর বাড়ির সামনে একটা গাড়িতে কিলার বসেছিল। ম্যাডি এবং লস্কর চলে যাওয়ার পর কিলার চারুকে একা পেয়ে তাকে উদ্দেশ্য করে গুলিটা লাগে চারুর ডান হাতে। চারুকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের বেডে শুয়েও চারু কেসের ইনভেস্টিগেশন চালিয়ে যায়। কিছুটা সুস্থ হওয়ার পর চারুকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়। চারুর এই সিচুয়েশনের জন্য সিধু নিজেকে দোষারোপ করতে শুরু করে। সিধুর মতে পুলিশের কাছে হেল্প করতে গিয়ে চারুর মৃত্যুর ঝুঁকি নিতে হয়েছে। চারু তাকে বুঝিয়ে বলে এই কাজটা চারুর প্রফেশন, আর এই প্রফেশনটাই যেহেতু ঝুঁকিপূর্ণ তাই এমনটা হওয়া খুব অস্বাভাবিক কিছু না, এখানে আসলে কারোরই দোষ নেই। চারু সুস্থ হওয়ার সাথে সাথে আবারও কাজে লেগে পড়ে। এর মাঝে ম্যাডি এবং তপু বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ চেক করে কিলারের কিছু ফুটেজ কালেক্ট করে। এতে কিলারের চেহারা অনেকটাই ক্লিয়ারলি দেখতে পায় ওরা। এর কয়েকদিন পরেই লস্কর চারুকে জানায় কিলারের ছবি সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়ার পর একটা পুলিশ স্টেশন থেকে তাকে শনাক্ত করতে পেরেছে। সেখানকার লোকাল পুলিশ জানিয়েছে কিলারের নাম ভবানন্দ। চারু লস্করকে বলে দ্রুত ভবানন্দকে ধরে নিয়ে আসতে। লস্কর বলে এটা সম্ভব না, কারণ ভবানন্দ 25 বছর আগেই মারা গেছে। অর্থাৎ শুরুতে আমরা যে তান্ত্রিক ভবানন্দকে দেখেছিলাম লস্কর তারই কথা বলছে। চারু এবং তপু লস্করের টিমকে সাথে নিয়ে দ্রুত ওই গ্রামের উদ্দেশ্যে রওনা হয় যেখানে ভবানন্দ থাকত। চারু সেখানকার পুলিশ স্টেশনের ওসির সাথে কথা বলে। চারু ওসিকে জিজ্ঞেস করে আপনি নিশ্চিত তো ছবিটা ভবানন্দের? ওসি বলে আমি পুরোপুরি নিশ্চিত ওটা ভবানন্দ। ভবানন্দকে চিনতে আমার ভুল হবে না। এখানকার লোকেরা সবাই তাকে ভগবান মানত। ঝাড়ফুঁক করা, ডাইনি তাড়ানো এই সব কিছু তার কাছে অনেক সহজ কাজ ছিল। চারু স্থানীয় লোকদের কাছে জানতে চায় ভবানন্দের মৃত্যু কিভাবে হয়েছিল। সেখানকার একজন প্রভাবশালী লোক জানায় একদিন হঠাৎ করে মন্দিরে ভবানন্দের মৃতদেহ পাওয়া যায়। গ্রামের লোকদের ধারণা কোনো পিশাচ বন্দি অবস্থা থেকে মুক্তি পেয়ে তাকে হত্যা করেছে। চারু যখন গ্রামের লোকদের সাথে এসব নিয়ে কথা বলছিল তখন ভিড়ের মধ্য থেকে একজন লোক পক্ষকাল ম্যাগাজিনের সেই সাংবাদিককে কল করে চারুর ব্যাপারে জানায়। এরপর চারু পুলিশ স্টেশনে গিয়ে ভবানন্দের মৃত্যুর কেসের ফাইলটা দেখতে চায়। পুলিশের ওসি জানায় পুলিশ স্টেশন শিফটিং করার কারণে অনেক ফাইল হারিয়ে গেছে। তার ব্যাপারে কোনো ক্লু না পেয়ে চারু একটু হতাশ হয়ে পড়ে। এদিকে চারুর কাকা সোমনাথ চারুর জন্য পাত্র দেখছে।
পাত্রের নাম ললিত। সোমনাথ অনেকটা ইমোশনাল ব্ল্যাকমেল করে চারুকে রাজি করায় ললিতের সাথে দেখা করার জন্য। চারু এই গ্রামে থাকতেই ললিত চারুকে কল করে দেখা করার জন্য বলে। চারু কলকাতায় ফিরে ললিতের সাথে দেখা করতে চায়। ললিত চারুকে জানায় সে কিছু পার্সোনাল প্রবলেমের কারণে বিয়েটা করতে পারবে না, কিন্তু ললিতের বাবা কোনোভাবেই বিষয়টা বুঝতে চাচ্ছে না। তাই সে চারুকে বলে সে যেন বিয়েটা ভেঙে দেয়। ললিতের বিয়েতে ইচ্ছে নেই শুনে চারু একটু খুশিই হয়, কারণ সে ওই মুহূর্তে বিয়ের জন্য রেডি ছিল না। যাই হোক, চারু ললিতকে কথা দেয় ব্যাপারটা সে সামলে নেবে। এরপর ললিত চারুর কাছে তার কেসের ব্যাপারে জানতে চায়, কেমন চলছে সব কিছু। চারু ভবানন্দের ব্যাপারটা ললিতের সাথে শেয়ার করে। চারু জানায় 25 বছর আগে মারা যাওয়া এক লোক কিভাবে বর্তমান সময়ে সিরিয়াল কিলিং করে বেড়াচ্ছে সে বুঝতে পারে না। তখন ললিত একটু মজা করে বলে, ভবানন্দের আসল নাম আবার হাজরা নয় তো? সোনার কেল্লা উপন্যাসে যেমন ভবানন্দের আসল নাম হাজরা ছিল। হাজরা নামটা শুনে চারু একটু আনমনা হয়ে যায়। হঠাৎ করে সে যেন ভাবনার রাজ্যে হারিয়ে যায়। চারু ললিতের সাথে আর কোনো কথা না বলে হাজরার কথা ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায়। চারুর মনে পড়ে পক্ষকাল ম্যাগাজিনের সেই সাংবাদিকের নাম হেমাঙ্গ হাজরা। চারু খোঁজ নিয়ে জানতে পারে এই হাজরা সঞ্জয় শাস্ত্রী, লাখুটিয়া সহ সিরিয়াল কিলিংয়ের শিকার সমস্ত ভিকটিমদের ইন্টারভিউ নিয়েছিল। চারু সন্দেহ করে সাংবাদিক হেমাঙ্গ হাজরাই হয়তো সেই সিরিয়াল কিলার। চারু ভবানন্দের গ্রামের পুলিশ স্টেশনে কল করে জানতে চায় ভবানন্দের বিরুদ্ধে যে ছেলেটা পুলিশের কাছে লিখিত কমপ্লেইন করেছিল তার নাম কি। ওসি জানায় ছেলেটার নাম হেমাঙ্গ হাজরা। সে সাথে ওসি আরও জানায় কিভাবে ভবানন্দ হেমাঙ্গ হাজরার বোনের গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল। চারু এবার পুরোপুরি নিশ্চিত হয় হাজরাই হচ্ছে ভয়ানক সেই সিরিয়াল কিলার। চারু খোঁজ নিয়ে জানতে পারে হাজরা একটা হোটেলে অবস্থান করছে। চারু দ্রুত সেই হোটেলের উদ্দেশ্যে রওনা হয়। সে লস্কর এবং তার টিমকেও সেখানে ডেকে নেয়, কিন্তু সাথে তপু এবং ম্যাডিকেও আসতে বলে। কিন্তু ওরা হোটেলে পৌঁছানোর আগেই হেমাঙ্গ হাজরা নিজের গেট আপ চেঞ্জ করে হোটেল থেকে বের হয়ে যায়। চারু হাজরা রুমের দরজায় নক করতে শুরু করে, কিন্তু কেউ দরজা খোলে না। হাজরা তো পালিয়ে গেছে, কিন্তু রুমের ভেতর রেখে গেছে একটা ডেড বডি। অর্থাৎ হেমাঙ্গ হাজরা তার শিকারকে হত্যা করতেই হোটেলে নিয়ে এসেছিল এবং সময় মতো কাজ শেষ করে সে পালিয়ে গেছে। হাজরার সর্বশেষ শিকারের নাম ছিল রিচা আগারওয়াল। হেমাঙ্গ হাজরাকে ধরতে না পেরে এবং রিচাকে বাঁচাতে না পেরে চারু অনেক বিরক্ত হয়। চারু হাজরার ব্যাপারটা নিয়ে সবার সাথে ডিসকাস করে। চারু বলে হাজরা হয়তো তার কিলিং মিশন শুরু করেছিল ভবানন্দকে হত্যা করার মধ্য দিয়ে, কিন্তু হাজরা কিভাবে হত্যা করেছিল ভবানন্দকে সেটা কেবল সেই জানে। চারু সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক হেমাঙ্গ হাজরাকে ধরবে। হেমাঙ্গ হাজরার চিন্তায় চারুর ঘুম হারাম হয়ে যায়। ঘুমালেই সে হেমাঙ্গ হাজরার হাতে হত্যা হওয়া ভিকটিমদের দেখতে পায়। অনেক চিন্তাভাবনা করে চারু একটা প্ল্যান তৈরি করে। প্ল্যানের ব্যাপারে সে সিধুকে জানায়, কিন্তু সিধু চারুর কথা মতো কাজ করতে রাজি হয় না, কারণ চারু যা প্ল্যান করেছে সেটা অনেক রিস্কি কাজ হবে। চারু সিধুকে বোঝায় এটা ছাড়া হাজরাকে ধরার আর কোনো ওয়ে নেই। সিধু তবুও রাজি হয় না। তখন লস্কর এসে সিধুকে বলে আমাদের পুরো পুলিশ টিম চারুকে হেল্প করবে, চারু সেফটির দায়িত্ব আমরা নিব। একটা ভয়ানক সিরিয়াল কিলার প্রায় 20টা মার্ডার করার পরেও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তাকে ধরতে না পারলে সে মার্ডার করতেই থাকবে। চারু এবং লস্করের জোড়াজোড়িতে সিধু রাজি হয়ে যায়। তবে কিলার যে এই পর্যন্ত 20টার মতো মার্ডার করেছে এই ব্যাপারটা সবার কাছ থেকে গোপন রাখতে বলে, কেননা হেমাঙ্গ হাজরা যদি জানতে পারে পুলিশ এত কিছু জেনে গেছে সে তাহলে সাবধান হয়ে যাবে। এরপর চারুর প্ল্যান অনুযায়ী সিধু একটা প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। সেখানে সিধু বলে কিলার এই পর্যন্ত 3 জনকে হত্যা করেছে। গতকাল সে তার চতুর্থ ভিকটিম রিচা আগারগাঁওলকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ সময় মতো পৌঁছে গিয়ে রিচাকে উদ্ধার করেছে, যার কারণে রিচা প্রাণে বেঁচে গেছে। এখন সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। রিচার সেন্স ফিরলেই আমরা তার মাধ্যমে কিলারকে আইডেন্টিফাই করতে পারবো। এটা মূলত চারুর একটা ট্র্যাপ। বাস্তবে রিচা ঘটনাস্থলে মারা গেছে। চারু সিধুকে এসব বলতে বলে যাতে রিচা বেঁচে আছে ভেবে হাজরা তাকে আবারও হত্যার চেষ্টা করে। চারুর প্ল্যান কাজে লেগে যায়। হাজরা বাড়িতে বসে নিউজে সিধুর দেওয়া বিবৃতি দেখতে পায়। সে মনে মনে সিদ্ধান্ত নেয় রিচাকে একেবারে শেষ করে দেবে সে, যাতে পুলিশের কাছে মুখ খুলতে না পারে। এদিকে চারু তার প্ল্যান অনুযায়ী রিচা আগারগাঁও সেজে হসপিটালে ভর্তি হয়। লস্কর তার টিম নিয়ে হাসপাতালের বাইরে অপেক্ষা করতে থাকে। প্রায় 3 দিন অপেক্ষা করার পর হেমাঙ্গ হাজরা চলে আসে। হেমাঙ্গ হাজরা অনেক চালাকি করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নার্স সেজে হাসপাতালে ঢুকে পড়ে। এরপর চারুকে ঘুমন্ত রিচা আগারওয়াল ভেবে স্যালাইনে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করতে যাবে, ঠিক তখনই চারু উঠে যায়। কিন্তু চারু হাজরার সাথে পেরে ওঠে না। হাজরা চারুকে কিডন্যাপ করে হসপিটাল থেকে বের করে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে হাজরা চারুকে বলে আমি যা করছি একদম ঠিক করছি, এটা আপনিও জানেন। চারু ঠাট্টা করে বলে বাংলা উপন্যাস কপি করে তো অনেকগুলো মার্ডার করে ফেলেছেন, বাকিগুলো কি ইংরেজি সাহিত্য থেকে কপি করবেন নাকি?
জবাবে হাজরা বলে, মানুষের চামড়া পোড়ার গন্ধ কেমন হয় আইডিয়া আছে আপনার? আমি জানি মানুষের চামড়া পোড়া গন্ধ কেমন। অদ্ভুত এই গন্ধ একবার নাকে চলে গেলে আর বের হয় না। একটা সময় গন্ধটা পুরো শরীরে ছড়িয়ে পড়ে, পুরো শরীরে একটা অস্বস্তি কাজ করে। এসব বলতে বলতে হাজরা তার বোনের আগুনে পুড়ে যাওয়ার দৃশ্যটা স্মরণ করে। এরপর হাজরা বলে, একমাত্র পেট্রোলের গন্ধ সে অস্বস্তি থেকে মুক্তি দেয়। চারু বলে, আপনার বোনের সাথে যা হয়েছে সেটা অবশ্যই অন্যায়, কিন্তু তার অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য আইন আসছে। হাজরা বলে, আইন আপনাদের মতো মানুষদের জন্য, যাদের বড় বোন পুলিশ, আমাদের জন্য নয়। চারু বলে, নিজের অপরাধকে জাস্টিফাই করার জন্য এসব বলছেন। বাস্তবে মানুষ খুন করতে আপনার ভালো লাগে। ভবানন্দকে দিয়ে আপনি আপনার অপরাধ শুরু করেছিলেন, এরপর এক এক করে 20টা মার্ডার করেছেন। এখানে আমরা জানতে পারি হাজরা মিসেস সেনের মৃত্যুর আগে তার ইন্টারভিউ নিতে গিয়েছিল। সে সময় মিসেস সেন কথায় কথায় হাজরাকেও বলেছিল যে সে নিজের মৃত্যুর সময়টা আগে থেকেই জানে। হাজরা বুঝতে পারে মিসেস সেন সবাইকে এই কথা বলে, আর এই সুযোগটা কাজে লাগিয়ে হাজরা ঠিক ওই দিনই ওই সময় মিসেস সেনকে হত্যা করে, যাতে সবাই এটাকে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করে। প্রেজেন্ট টাইমে হাজরা কোনো রকম অনুশোচনা না করে বলে, আমি যা করেছি একদম ঠিক করেছি, আরও করব। মূলত হাজরার বোনকে মেরেছিল একজন তান্ত্রিক। ওই তান্ত্রিক গ্রামের লোকদের বিশ্বাস এমনভাবে অর্জন করেছিল যে সবাই তাকে দেবতা মানত। এ কারণে যারা মানুষের বিশ্বাস অর্জন করে বিজনেস করে হাজরা তাদের সহ্য করতে পারে না, তাই সে বেছে বেছে ওই লোকগুলোকে হত্যা করেছে যারা অলরেডি মানুষের বিশ্বাস অর্জন করে অনেক ফেমাস হয়েছে। যেহেতু চারু হাজরার কাজে বাধা দিয়েছে, তাই হাজরা চারুকেও হত্যা করার ডিসিশন নেয়। হাজরা চারুর সমস্ত শরীরে পেট্রোল ছেড়ে দিয়ে বলে, আপনার শরীরে পোড়া গন্ধ যখন আপনার ভাইয়ের নাকে যাবে, সে রিয়েলাইজ করতে পারবে কেন আমি সিরিয়াল কিলার হয়েছি। এরপর হাজরা চারুর শরীরে আগুন দিতে যাবে, ঠিক তখনই সিধু এবং লস্কর টিম নিয়ে পৌঁছে যায়। ওরা হাজরাকে গুলি করে আহত করে আর এরপর অ্যারেস্ট করে। মূলত রিচা আগারওয়াল সেজে হাসপাতালে ভর্তি হওয়ার আগে চারু সিধুর কথায় নিজের হাতে একটি ট্র্যাকার ব্যান্ড লাগিয়েছিল, যার ফলে পুলিশ টিম চারুর লোকেশন ট্রেস করে সময় মতো সেখানে পৌঁছাতে পেরেছে। আর এই রহস্যময় সিরিয়াল কিলারের কেসটা এখানেই শেষ হয়। এই ঘটনার কিছুদিন পর আদিত্য এবং রাধা চারুর সাথে দেখা করতে চায়। মিসেস সেনের হত্যাকারীকে খুঁজে বের করার জন্য আদিত্য চারুকে ধন্যবাদ জানায়। সেই সাথে সে চারুকে একটা বিয়ের কার্ড এবং কিছু গিফট দেয়। আদিত্য এবং রাধা বিয়ে করছে। চারু অনেক ইনভেস্টিগেশন করে জানতে পেরেছে আদিত্যর একটাই অপরাধ, রাধার সাথে তার অনৈতিক সম্পর্ক। তাই সেই অপরাধের সমাপ্তি ঘটানোর জন্যই আদিত্য এবং রাধা বিয়ে করার ডিসিশন নিয়েছে। এরপর আমরা সিধু এবং চারুকে দেখতে পাই। সিধু চারুকে জিজ্ঞেস করে, তোর রাগ হয় না? সব কেস রিস্ক নিয়ে সলভ করিস তুই, কিন্তু ক্রেডিট পায় লস্কর। চারু জানায় এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এরপর চারু সিধুর কাছে নতুন একটা কেসের ব্যাপারে জানতে চায়। রাত পোহালেই চারু নতুন কেস নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এভাবে চলতে থাকবে ডিটেকটিভ চারুর জীবন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লেগেছে আজকের ভিন্নধর্মী গল্পটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।